নমস্কার। গল্প ফেলায় আমার সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আজ আমার শ্রোতা বন্ধুদের যে গল্পটি শোনাতে এসেছি সেটি অনিশ দেবের লেখা আসুন এদিকেই নরকের দরজা। এবার এদিকে আসুন, দেখবেন মাথার দিকে খেয়াল রাখবেন, নইলে ঝুলে থাকা পাথরে যে কোনো সময় চোট পাবেন। বুঝতেই তো পারছেন 1700 সালের দুর্গ, এর চেয়ে আর কত ভদ্র হবে। সিঁড়ির ধাপগুলো নড়বড়ে হলেও তেমন ভয় নেই, কাঠগুলো দিব্যি মজবুত আছে। আমার 8 বছরের চাকরিতে এ সিঁড়ি ভেঙে কেউ কখনো পড়ে যায়নি। আসুন, ধীরে ধীরে নেমে আসুন আপনারা। হ্যাঁ, এই যে এটাই শেষ কুয়ো, যেখানে বিশ্বাসঘাতিনী নাফিসা বেগমকে জীবন্ত কবর দিয়েছিলেন বাহাদুর শাহ। না না, পুরো ইতিহাস আমি কি করে জানবো? সবই আমাদের শোনা কথা, লোকমুখে যুগ যুগ ধরে চলে আসছে। আর এই যে বিশাল পাথরে বাঁধানো উঠোনটা দেখছেন, এখানেই বিকেলে বেড়াতেন বেগমরা, যাতে বাইরের কেউ তাদের দেখতে না পায়। সেই জন্য চারধারে রয়েছে 15 ফুট উঁচু পাথরের পাঁচিল। কি বলছেন, হারেম? এটাকে আপনারা দুর্গও বলতে পারেন, আবার ফষ্টি নষ্টির কারখানাও বলতে পারেন। ব্যাস এই সব, আর দেখানোর কিছু নেই। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। নেই? তাহলে আপনারা এবার আস্তে আস্তে ফিরে যান। যান যান, কোনো ভয় নেই। যে পথ দিয়ে এসেছেন সেই পথ ধরেই ফিরে যান। এটা তো আর নবাব বাদশাদের ভুলভুলাইয়া নয়, বেরোতে কোনো অসুবিধেই হবে না। এ কি স্যার, আপনি দাঁড়িয়ে রইলেন যে? কি বলছেন? আমি সব কিছু আপনাদের দেখাইনি? তাই কি কখনো হয়? এই দেখানোটাই যে আমার চাকরি। আপনারা যদি স্যাটিসফাইড না হন, তাহলে কালই মিস্টার সেনগুপ্ত আমার চাকরি খেয়ে দেবেন। এই দুর্গের দেখাশোনার ভার ওর উপরেই আছে কি না? কুয়োটা তো আপনারা দেখলেন। ওই তো। কি বলছেন? ওটা নয়, অন্য আরেকটা কুয়ো, যেখান তিতু সরকার, মানে তিতির সরকার নামে কচি মেয়েটা সুসাইড করেছিল। আস্তে স্যার, আস্তে বলুন। দেখছেন তো এখনো জনকয়েক ট্যুরিস্ট ওপাশটায় ঘোরাফেরা করছে। তাছাড়া মিস্টার সেনগুপ্ত যদি একবার এসব কথা শুনতে পান, তাহলে আর রক্ষে থাকবে না। তিনি চান না 10 বছর আগেকার ওই কেস নিয়ে কেউ আর কোনো রকম ঘাটাঘাটি করুক। হ্যাঁ, কুয়োটা আমি চিনি, কিন্তু ওই যে বললাম মিস্টার সেনগুপ্তের বারণ আছে। না স্যার, তা আমি পারি না, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। আচ্ছা, আপনি যখন এত করে বলছেন, তাছাড়া আপনার কাছ থেকে বকশিশ নেওয়ার পর তো আর আপনাকে ফিরিয়ে দিতে পারি না। কুয়োটা আপনি সত্যিই দেখতে চান? কিন্তু হঠাৎ কুয়ো দেখার স্বাদ হলো কেন বলুন তো? ও মেয়েটা মারা যাওয়ার পর যেসব রিপোর্টার এসেছিল, আপনি তাদের মধ্যে ছিলেন? তাই বলুন। কি যেন নাম বললেন মেয়েটার? তিতির সরকার? না, তখন এই চাকরি আমি করতাম না, কিন্তু আর সবার মতো খবরের কাগজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছিলাম। তাহলে স্যার আপনি 1 মিনিট ওয়েট করুন, আমি অন্য ট্যুরিস্টদের বেরোনোর রাস্তাটা দেখিয়ে দিই। তাছাড়া 5টা প্রায় বাজে, বন্ধ করার সময়ও হয়ে গেছে। নিন, এবার বলুন, এখন আর কোনো ভয় নেই। ওহ, সারাটা দিন যা ধকল গেছে, শেষ দলটাকে বের করে দিয়ে এবার নিশ্চিন্তি। না, আর কেউ এখানে আসবে না। বাইরে জংধরা ভারী দরজাটায় আমি খিল এঁটে দিয়ে এসেছি। না না, বাইরের কোনো শব্দই এখানে শোনা যায় না, আর সেই জন্যেই আমাদের কথাও বাইরের কোনো প্রাণীর কানে যাবে না। অবশ্য নিশাচর পেঁচাদের কথা আলাদা, এই অন্ধকার ঠাসা দুর্গে ওদেরই রাজত্ব। তাছাড়া সন্ধেও তো হয়ে এলো। আপনি ওই কুয়োটা তাহলে দেখতে চান, যেখানে তিতির সরকার নামে মেয়েটা ডুবে মারা গিয়েছিল? কিন্তু কাজটা করা আমার ঠিক হচ্ছে না। মিস্টার সেনগুপ্ত যদি একবার জানতে পারেন, তাহলে ভীষণ রেগে যাবেন। না, আপনি ঠিকই বলেছেন, তাকে জানানোরই বা দরকার কি? হ্যাঁ, আসুন স্যার, এদিক দিয়ে আসুন। এই বড় হলঘরটা পেরিয়ে আমাদের যেতে হবে। আমাকে আপনার পেছন পেছন আসতে বলছেন? আমার কিন্তু অবাক লাগছে,
না বলতেই ঠিক রাস্তাটা আপনি চিনলেন কি করে? দেখবেন, সাবধান। এখানকার পাথুরে মেঝেটা ভীষণ এবড়ো খেবড়ো। 10 বছর আগেকার ওই ইতিহাস নিয়ে কেউ আবার নতুন করে কথা তুলুক, সেটা মিস্টার সেনগুপ্ত পছন্দ করেন না। কেন জানেন? কারণ ওই ঘটনা ওর মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছিল। মিস্টার সেনগুপ্তকেই গ্রামের সবাই তিতিরের লাভার বলে সন্দেহ করেছিল। ওই লাভারই মেয়েটাকে ধীরে ধীরে ঠেলে দিয়েছিল মৃত্যুর দিকে। সন্দেহ করার কারণও অবশ্য ছিল, মানে মেয়েটা ছিল মিস্টার সেনগুপ্তের কারখানায় ফোরম্যানের বউ। ওরা ওর বাড়ির কাছাকাছিই থাকতো, ফলে সরকারদের সঙ্গে ওর বেশ মেলামেশা ছিল। আর চুপি চুপি বলি স্যার, তিতির সরকারকেও সেনগুপ্ত সাহেবের মনে ধরেছিল। বলতে গেলে তিনি ওদের পরিবারেরই একজন হয়ে গিয়েছিলেন। ফলে মেয়েটা ওইভাবে মারা যাওয়ার পর ওকেই যে লোকে সন্দেহ করবে, এ আর বেশি কথা কি। উনি যদি একবার জানতে পারতেন কারা ওর নামে এইসব বাজে কথা রটাচ্ছে, তাহলে আর দেখতে হতো না, তাদের কোর্ট পর্যন্ত দৌড় করিয়ে ছাড়তেন। 1 বছর ধরে তোর সংসারে অশান্তি লেগেছিল। বউয়ের সঙ্গে দিনরাত উনি ঝগড়া করে গেছেন, বারবার বলেছেন ওর কোনো দোষ নেই। আমরা ভেবেছিলাম মিসেস বোধহয় ওকে ছেড়েই চলে যাবেন। যাক সে কথা, এখন ওরা বেশ সুখে আছেন। তাছাড়া 10 বছর সময়টাও তো নেহাত কম নয়। সুতরাং বুঝতেই পারছেন, এখন যদি আবার সেই পুরনো কাসুন্দি নিয়ে জিপ চালাচালি হয়, তাহলে আমার অবস্থাটা কি হবে? না স্যার, আপনার কথা আমি বলছি না, আপনি সেরকম লোকই নন। তাই যদি ভাবতাম, তাহলে আপনাকে এত সব কথা বলতামও না, আর ওই কুয়োটাও দেখাতাম না। লোকে বলে মেয়েটা নাকি দারুণ সুন্দরী ছিল, বয়সও ছিল খুব কম, মাত্র 21। গায়ের রং ছিল যেন দুধে আলতা। খবরের কাগজে মেয়েটার যে ছবি ছাপা হয়েছিল, তার চেয়ে অন্তত 100 গুণ সুন্দরী ছিল। চোখ ছিল কালো হীরের মতো ঝকঝকে চকচকে। কি বলছেন? কালো নয়, একটু কটা চোখ? কি জানি, হবে হয়তো, কারণ সবই আমার শোনা কথা। আর আপনি নিজে তো রিপোর্টার, স্পটে হাজির ছিলেন। দেখবেন, সিঁড়ির শেষ ধাপটা খেয়াল রাখবেন, ওটা খানিকটা ভাঙা আছে। কিন্তু কটা চোখ বলছেন? না স্যার, এ নিয়ে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, শুধু ভাবছি আপনার মনে রাখার ক্ষমতা তো দারুণ। যাকে, মোটের ওপর মেয়েটা ছিল অল্প বয়সী, অসম্ভব রকম সুন্দরী, নিষ্পাপ আর কিছুটা সরল টাইপের, সাধারণত গ্রামের মেয়েরা যা হয়ে থাকে। ওর বাবা মিস্টার সেনগুপ্তের বাগানেই মালির কাজ করত। আপনি হয়তো ওকে কখনো দেখেননি। না না, খবরের কাগজগুলোদের দেওয়ার মতো নতুন কোনো খবর ওর কাছে ছিল না। তবে লোকটা ভীষণ ধাক্কা খেয়েছিল। তারপরই তো ওর স্ট্রোক মতন হলো। তখন মিস্টার সেনগুপ্ত ওকে টাকা কড়ি দিয়ে কাছাকাছি একটা চাকরিতে লাগিয়ে দেন। তারপর দেখবেন, চৌকাটে হোঁচট খাবেন না যেন। এইখান থেকে শুরু হলো অন্দরমহল। একটু দাঁড়ান, হেরিকেনটা জেলে নি। মাঝে মাঝে সন্ধ্যের পর আমি এদিকটায় আসি, তাই একটা হেরিকেন সবসময় এই দরজার পাশটাই রাখা থাকে। কি বললেন, কেন আসি? সে একমাত্র ঈশ্বরই জানেন। কেমন যেন নেশার মতো হয়ে গেছে। দেশলাই আছে আপনার কাছে? আমারটা দেখছি একেবারে খালি। হ্যাঁ, এই ব্যাস, নিন, এবার চলুন। আরে, ভয় পেলেন নাকি? হ্যাঁ, তা ভয় পাওয়ারই কথা। যেভাবে মূর্তিটা বর্ষা হাতে দাঁড়িয়ে রয়েছে, দেখে একেবারে জ্যান্ত বলে মনে হয়। বর্ষার ফলাটা দেখেছেন? একটু বাঁকানো, কেমন যেন অদ্ভুত রকমের, তাই না? কেন বানানো হয়েছিল মূর্তিটা, কি করে জানবো বলুন? সবই রাজা বাদশাদের খেয়াল। তবে মনে হয় অন্দরমহলে যাতে ঢোকার হুকুম নেই, তাদের সাবধান করে দেওয়ার জন্যই এটাকে তৈরি করা হয়েছিল। তা যে জন্যই তৈরি হয়ে থাকুক, বাচ্চারা কিন্তু এটা দেখে ভীষণ মজা পায়। সত্যি কথা বলতে কি, যখন সব টুরিস্টদের ফোর্ট দেখানো শেষ করে আমি সন্ধ্যের পর জায়গাটা টহল দিতে বেরোই, তখন এই বর্ষাটা আমি সঙ্গে নিই। ওটাকে আমার বন্ধু বলে ভাবতে ভালো লাগে। এক হাতে হেরিকেন, এক হাতে বর্ষা নিয়ে যখন মহল থেকে মহলে ঘুরে বেড়াই, তখন আমার নিজেকেই 1700 সালের ভূত বলে মনে হয়। অন্ধকারে এই জায়গাটা যেন ধীরে ধীরে জেগে ওঠে।
যদি আপনার আপত্তি না থাকে স্যার, তাহলে বর্ষাটা আমি সঙ্গে নিচ্ছি। দেখছেন তো এতদিনের জিনিস হলো এখনো কেমন ঝকঝক করছে। আসলে আমি এটাকে শান দিয়ে পালিশ করে নতুনের মতো করে রেখেছি। এজন্যই মূর্তিটার টান বাচ্চাদের কাছে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এটাই সে অভিশপ্ত কুয়ো। সেই ঘটনার পরই এই লোহার ঢাকনাটা লাগিয়ে দেওয়া হয়েছে। আপনার নিশ্চয়ই ভেতরটা দেখতে ইচ্ছা করছে। কি বলছেন? আমার আপত্তি না থাকলে? না না, আমার আবার আপত্তি কিসের? দেখানোটাই তো আমার কাজ। এই তো, ঢাকনাটা সহজেই খুলে যাবে। তাছাড়া এটা খোলা আমার অভ্যেস আছে। এই নিন, দেখুন। দেখেছেন কুয়োর ভেতরে গা বেয়ে জং ধরা লোহার সিঁড়ি কেমন খাড়া নেমে গেছে? আগেকার দিনে এই রকম সিঁড়ি খুব ব্যবহার হতো। এই সিঁড়ি বেয়েই তো ভেতরে নেমে গিয়েছিল তিতিরের স্বামী। তুলে এনেছিল কচি বউয়ের ডেড বডি। ভাবা যায় না, তাই না? কিন্তু লোকটা বুঝতে পেরেছিল ওর জন্যই ওর বউ সুসাইড করেছে। সেজন্যই হয়তো ওই রকম সাহসের কাজ করতে পেরেছিল। তিতিরের স্বামীর খবর জিজ্ঞেস করছেন? কেন, শোনেননি আপনি? ওই ঘটনার পর লোকটা পাগল হয়ে যায়। তখন তাকে পাঠানো হয় পাগলাগারদে। এখনো সে সেখানেই খাঁচায় বসে আছে। যদ্দূর আমি শুনেছি, মেয়েটা অনেকদিন ধরেই স্বামীর আড়ালে ওইসব লটর পটর চালিয়ে যাচ্ছিল। বুঝতেই তো পারছেন। তারপরে একদিন যখন মেয়েটা বুঝলো ওর পেটে বাচ্চা এসেছে, তখন ভয়ে দিশেহারা হয়ে পড়ল। এত খোলামেলা ভালোবাসার জন্যই নিজেকে সাপ সাপন্ত করতে লাগলো। তারপরে একদিন ও গেল ওর ভালোবাসা লোকের কাছে, জানতে চাইলো এখনো কি করবে। লোকটা ওকে বোকার মতো কথা বলতে মানা করলো। বলল এর মধ্যে কড়াকড়ির কি আছে? ওর তো জলজ্যান্ত স্বামী দেবতা রয়েছে একটা। তাহলে আবার ভয় কিসের? শুধু ওকে যা করতে হবে তা হলো মুখে কুলো পেটে চুপচাপ বসে থাকা, ব্যাস। কিন্তু সে বুঝলো তার প্রস্তাবটা তিতিরের পছন্দ হয়নি। নিজের স্বামীকে ঠকিয়ে বাচ্চার দায় তার উপর চাপিয়ে দেওয়াটা ওর মোটেই ভালো লাগছে না। তিতির চেয়েছিল সেই বিপদের সময় সে এসে ওর পাশে দাঁড়াক। চেয়েছিল পাপের প্রায়শ্চিত্ত করতে। চেয়েছিল নিজের স্বামীকে আবার আগের মতো ফিরে পেতে। কারণ আমার মনে হয় মেয়েটা ওর স্বামীকে সত্যি প্রাণ দিয়ে ভালোবাসতো। শুধু ওই লোকটার চটকের কাছে ওর ভালো মন্দ জ্ঞান কদিনের জন্য গুলিয়ে গিয়েছিল। যাকগে, সে কথা থাক, আসল কথায় ফিরে আসি। তারপর সে লাভারোকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল। বলল কিছুদিন তাকে ভাবার সময় দেওয়া হোক, তারপর তারা এই নিয়ে আবার আলোচনা করবে, দেখবে কি করা যায়। কিন্তু পরদিন তিতিরকে ফেলে রেখে সে গ্রাম ছেড়ে সটকে পড়ল, জানি না কোথায়। না স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি তো তখন এখানে ছিলাম না, তাই সবকিছু ঠিকঠাক জানাও আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আমি শুধু কল্পনার রং মিশিয়ে গল্পটা আপনাকে বলছিলাম। হয়তো আসলে ঘটনাটাই ছিল অন্যরকম। না, আপনার কথা মতন মিস্টার সেনগুপ্তই যদি সেই লোক হন, তাহলে তিনি পালাননি, গ্রামেই ছিলেন, এবং তাকে নিয়ে যথারীতি জঘন্য কাদা ছোড়াছুড়িও হয়েছিল। কিন্তু এখন শুধু আমি নয়, গ্রামের আরো অনেক লোকের ধারণা মিস্টার সেনগুপ্ত হয়তো সত্যিই কোনো দোষ করেননি। যাই হোক, মেয়েটা ওর স্বামীর কাছে গিয়ে সরাসরি সব খুলে বলল, শুধু তার নামটুকু ছাড়া। সে নাম ও কাউকেই বলেনি। সব শুনে স্বামী লোকটা একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তা হবারই কথা, কারণ লোকে বলে সে নাকি বউকে অন্ধভাবে বিশ্বাস করত, ভীষণ ভালোবাসত ওকে। শুনেছি তিতিরকে সে কোনো রকম বকাঝকা করেনি, শুধু শান্ত চুপচাপ থেকে মেয়েটার অবাক চোখের সামনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়েছিল। তারপর যখন জল ভরা চোখ নিয়ে মেয়েটা তাকে অনুসরণ করলো, পা জড়িয়ে ধরলো, তখন সে আর সইতে পারেনি। ঘুরে দাঁড়িয়ে একটা চড় মেরেছিল বউয়ের গালে। নিজের কষ্ট পাওয়া মনের অবস্থাটা সে আর চাপতে পারেনি। বলেছিল, শেষ পর্যন্ত এই আমার পাওনা ছিল। হ্যাঁ স্যার, আপনার কথা আমি মানছি। আমি একটু সিনেমা টিনেমা দেখতে ভালোবাসি, নইলে বানিয়ে বানিয়ে ছবির মতো সব বলছি কি করে? আপনি তো জানেন
গাইডদের একটু আধটু গল্প বানানোর ক্ষমতা না থাকলে চলে না। তাছাড়া আপনি যদি আমার মতো দিনের পর দিন একা এই নির্জন নিঝুম দুর্গে ঘুরে বেড়াতেন, তাহলে আপনিও সমস্ত কিছু ছবির মতো দেখতে পেতেন। জানেন, মাঝে মাঝে রাতের দিকে আমি ওদের স্পষ্ট দেখতে পাই। হয়তো আমার মনের ভুল, আর কিছু না হোক, বয়স তো হয়েছে। জানেন, আমার মনে হয় এটুকুও সে অবুঝ মেয়েটার বোঝার ক্ষমতা ছিল না যে কত দুঃখে, কত হতাশায় ওর স্বামী ওর গায়ে হাত তুলেছে। ও ভাবলো এই বোধহয় ওদের সম্পর্কের শেষ, আর সে যদি ওকে ছেড়ে চলে যায় তাহলে জীবনের আর রইল কি। তাই তিতির পারল না অপেক্ষা করতে, পারল না সে আঘাত সইতে, পারল না আশায় বুক বাঁধতে। ও দিশেহারা হয়ে ছুটে এলো এই পোড়ো দুর্গে। বুক ভরা কান্না নিয়ে ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভেতরে। তারপর মাত্র 5 মিনিট, তার বেশি নয়, সে ফিরে এলো ছুটতে ছুটতে, পাগলের মতো ডাকতে লাগলো বইয়ের নাম ধরে। কিন্তু তখন বড় দেরি হয়ে গেছে। যখন সে তিতিরকে কুয়োর ভেতর থেকে তুলে আনলো, তখন ও মারা গেছে। ওর কালো চুল ভিজে লেপ্টে রয়েছে মুখের উপর, সুন্দর উজ্জ্বল চোখ জোড়ায় জমে রয়েছে কাদা। তিতিরের বডিটা মেঝেতে নামিয়ে রেখে ওর স্বামী কান্নায় ভেঙে পড়েছিল, ঠিক এইখানটায় যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি। তারপর থেকেই এই ভারী লোহার ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো কুয়োর মুখে, যাতে সহজে কেউ এটাকে খুলতে না পারে, শুধু আমি ছাড়া। কেউ জানে না এ কুয়ো কত গভীর। দাঁড়ান, আলোটা আরেকটু তুলে ধরি, নিন, এবার ভালো করে দেখুন। সহ্যের শেষ সীমায় না পৌঁছালে কোনো মেয়ে কখনো এইভাবে প্রাণ দিতে পারে? আপনিই বলুন। তিতু, আমার তিতু, সোনামণি, তুই কোথায়? না স্যার, আমি তো কিছু বলিনি, বরং আমার মনে হলো আপনি বোধহয় কিছু বলতে চাইছেন। দাঁড়ান 1 মিনিট। কি করছি জিজ্ঞেস করছেন? চাবিটা ঘুরিয়ে দেখছি তালাটা ঠিকমতো কাজ করছে কিনা। এখন তো সব মহলের দরজাতেই চাবি লাগাতে হবে, তাই একবার দেখে নিলাম যাতে পরে ভুল না হয়। জানেনই তো মিস্টার সেনগুপ্ত এই ঘরটা সবসময় বন্ধ করে রাখারই পক্ষপাতী। গত 5-7 বছরে এ ঘরে আমি ছাড়া আর কেউ কখনো আসেনি, অন্তত আজ রাতের আগে। আর আমার মনে হয় আগামী 5-7 বছরেও এ ঘরে আর কেউ আসবে না। আর যদিও বা আসে, কুয়োর ঢাকনাটা নিশ্চয়ই কেউ খুলে দেখবে না। কি বলেন? এই সমস্ত মহলের দেখাশোনা আমি নিজেই করি। এছাড়া সবকিছু ঝকঝকে তকতকে রাখতে আমি ভীষণ ভালোবাসি। দেখুন না, এই বর্ষাটাই দেখুন কেমন নতুনের মতো ঝকঝক করছে। ফলাটা দেখেছেন কিরকম ধারালো? ও কিছু মনে করবেন না স্যার, আপনার লাগলো নাকি? পাগল বলছেন স্যার? না স্যার, আমি পাগল নই। পাগল তো ছিল তিতিরের স্বামী, এর মধ্যেই ভুলে গেলেন? সে তো এখন বন্দি রয়েছে পাগলা গারদে। আমার শুধু সামান্য স্ট্রোক মতো হয়েছিল, তাও বছর 10 আগে। তাতে আমার শরীরে তেমন কোনো ক্ষতি হয়নি। মিস্টার সেনগুপ্ত কিছু টাকা দিয়ে আমাকে হালকা কাজে লাগিয়ে দিয়েছেন বটে, কিন্তু এখনো আমার গায়ের জোর দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেজন্যই বলছি, আমি হলে এই মুহূর্তে এই বর্ষাটাকে ঠেকানোর কথা চিন্তাও করতাম না স্যার। তাতে আপনার ভালোর চেয়ে খারাপই হবে। জানেন স্যার, বেশি জানাটাই অনেক সময় মানুষের বিপদ হয়ে দাঁড়ায়। তিতু সরকার, তাই না? ওই নামটাই তো প্রথমে বলেছিলেন আপনি। কিন্তু স্যার, আপনি কি জানেন মেয়েটার নাম ছিল সুবর্ণা। ওই নামটাই ছাপা হয়েছিল সব খবরের কাগজে। তিতির ছিল ওর ডাক নাম। তবে চেনাশোনা লোক আর রিলেটিভরা ওকে তিতির নামেই ডাকতো। আর আমার কাছে, হয়তো ওর স্বামীর কাছে, হয়তো আরও একজনের কাছে ওর আদরের নাম ছিল তিতু। আর তাছাড়া আপনি কি করে জানলেন
যে ওর চোখ ছিল একটু কটা, কালো নয়। রিপোর্টাররা যখন এখানে আসে তখন ওর চোখ জোড়া বোঝাই ছিল, কিন্তু ওর সেই ভালোবাসার লোক জানতো। হ্যাঁ স্যার, এখন আমি আপনাকে বেশ চিনতে পারছি। সেই সময় আপনি মিস্টার সেনগুপ্তের কাছে প্রায় আসতেন, দরকার ছাড়াও আসতেন, হয়তো তিতুর জন্যেই আসতেন। তিতিরের ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া বাকি আছে। ওর স্বামী এখানে থাকলে ভালোই হতো, তাহলে আসরটা বেশ জমতো, হয়তো বেচারার পাগলামো কিছুটা সারত। যাক, সে যখন নেই তখন মিছিমিছি তার কথা ভেবে লাভ কি? আসুন এবার কাজের কথায় আসা যাক। ভাবতে অবাক লাগে তাই না? ভালোভাবে চিন্তা করতে গেলে একে নিয়তির খেলা অথবা ঈশ্বরের লীলা ছাড়া আর কি বা বলবেন। কে জানতো আপনি এইভাবে একা পায়ে হেঁটে এখানে আসবেন, এবং এই বর্ষা আর চাবিটা আমি বাজি রাখতে পারি যে এই দুটো জিনিস আমার কাছে যে কত দামি তা কি এখনো আপনাকে খুলে বলতে হবে স্যার? আপনি কোথায় যাচ্ছেন সে কথা কাকপক্ষীকেও বলে আসেননি, অথচ এই জায়গা ছেড়ে চলে যেতেও আপনি পারেননি। হয়তো তিতু আপনাকে দিনের পর দিন নিশির ডাকের মতো টেনেছে। আপনি বা আমি হয়তো কোনোদিনই বুঝতে পারবো না এখানে আসার পেছনে আপনার আসল কারণটা কি। আপনি কি স্বপ্নেও ভেবেছিলেন তিতুর বুড়ো বাপ আজ 10টা বছর ধরে শুধু আপনারই অপেক্ষা করছে? সুতরাং আমার বিশ্বাস, আমার ইচ্ছেই আজ আপনাকে টেনে নিয়ে এসেছে এই নরকের দরজায়। হুঁ, আমি হলে কিন্তু এরকম করে মোটেই চিৎকার করতাম না স্যার। তাতে শুধু শুধু আপনার গলারই ক্ষতি হবে, কারণ জানেনই তো এখানে আপনার চিৎকার শোনার লোক এক আমি ছাড়া আর কেউই নেই। আর আগেই তো আপনাকে বলেছি এখানকার দেওয়ালগুলো ভীষণ মোটা। বিশ্বাস করুন, সত্যিকারের পাথরের তৈরি, একটুও বাড়িয়ে বলছি না।